হ্যালো স্টুডেন্ট, আজ আমি প্রথম ক্লাস 12-এর কেমিস্ট্রি ক্লাস শুরু করছি। তো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। আমরা একদম প্রথম থেকে শুরু করব যাতে করে তোমাদের কোনো সমস্যা না থাকে, একদম শেষ অবধি যাব। তো দেখো, আমরা প্রথম যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। তো এই পদার্থের কঠিন অবস্থা জানতে গেলে আমাকে অনেকগুলো অবস্থা জানতে হবে। তো একটা পদার্থের কত রকমের অবস্থান আছে সেটা তো আমাকে প্রথমে জানতে হবে। তো একটা পদার্থের ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায়। কটি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে গ্যাসীয়, আর একটা হচ্ছে তরল। তো পদার্থের কঠিন অবস্থা, এই পদার্থের কঠিন অবস্থা আমরা প্রথমে কি বললাম? পদার্থের কঠিন অবস্থা। এই পদার্থের কঠিন অবস্থাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমাকে জানতে হবে ভৌত অবস্থা। এই ভৌত অবস্থা, আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, আর হচ্ছে তরল অবস্থা। আর কোনো একটা পদার্থ তা কঠিন হবে না, গ্যাসীয় হবে না, তরল হবে, তা ডিপেন্ড করে তার ভিতরে অবস্থিত কণার উপরে। এই কণাগুলি কী কী হতে পারে? এই কণাগুলি হতে পারে অণু, পরমাণু বা অণুকেই বলা হয় আরেকভাবে, অণুকে বলা হয় আয়ন। তো এই কণাগুলি কে হতে পারে? অণু বা আয়ন হতে পারে, আর পরমাণু হতে পারে। তো এই পদার্থের ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে পদার্থটা কী রকমের হবে, কঠিন হবে না গ্যাসীয় হবে না তরল হবে। তো এই কণাগুলি কার উপর ডিপেন্ড করে? নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট প্রেসার, এইসবের উপর নির্ভর করে। যেমনভাবে রুম টেম্পারেচারের কথা আমরা জানি বা নর্মাল টেম্পারেচারের কথা জানি, সেরকমভাবে আমরা হিট দিলে তার পরিবর্তন হবে, এরকম কিছু একটা আর কি। তার পদার্থের কঠিন হবে না গ্যাসীয় হবে না তরল হবে, তা ডিপেন্ড করছে তার কণাগুলি আর তার উপর অবস্থিত নির্দিষ্ট টেম্পারেচার আর প্রেসারের উপর। তো এটা কিসের উপর সাধারণত কণাগুলি ডিপেন্ড করে? তা হচ্ছে দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বল জিনিসটা কি? আন্ত কথাটির অর্থ কি? তার মধ্যে অবস্থিত একটা আকর্ষণ বল। ধরো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি, একটা চৌম্বক, এটা এস আর এটা এন সাইড। তো এটা কখন আরেকটা, এই দিকে যদি এন আরেকটা সাইড আনা হয় আর এদিকে যদি এস আনা হয়, এরা কি পরস্পরকে আকর্ষণ করবে? না, এরা পরস্পরকে অপর দিকে, বিপরীত দিকে ঠেলবে। তো আমরা যদি আরেকটা চৌম্বক নিয়ে আসি যার এটা এস, এটা এন, আর এটা এস আর এটা এন, তো দেখো এরা পরস্পরের দিকে এগিয়ে আসবে। তো এরকম আকর্ষণ বলটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রভাবে কি হয়? অনেকগুলা অণু বা পরমাণু একত্রিতভাবে হয়ে একটা কঠিন পদার্থের সৃষ্টি করে। একটা কিসের সৃষ্টি করে? কঠিন পদার্থের সৃষ্টি করে। আরেকটা হয় 2 নম্বরে পয়েন্টে বলা যায় তাপীয় অবস্থা, তাপীয় শক্তি। এই তাপীয় শক্তি কি করে? পদার্থের কণাগুলোকে দূরে সরে যেতে সাহায্য করে, সেম টু সেম এর মতন কাজ করে। কিভাবে? তো পদার্থের তাপীয় অবস্থা কি করে? গ্যাসীয় হতে বা সাহায্য করে। কীরকম দেখো, এই পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কিসে সাহায্য করে? কঠিন অবস্থাতে। এর উপরই ডিপেন্ড করছে পদার্থের কঠিন অবস্থা। আর গ্যাসীয় অবস্থাটা একদম
তাপীয় শক্তি যত বাড়বে গ্যাসের পরিমাণ তত বৃদ্ধি পাবে। যেমনভাবে জল, একটা পাত্রে জল আছে, তুমি নিচের থেকে যদি তাকে উষ্ণতা দাও বা তাকে উত্তপ্ত করো, তো জলটা দেখবে আস্তে আস্তে উষ্ণ হয়ে উপর দিকে উঠতে শুরু করে। তার মানে তো এটা গ্যাসীয় অবস্থা। তো গ্যাসীয় অবস্থা হচ্ছে কখন? গ্যাসীয় অবস্থা তখনই হচ্ছে যখন আমরা তার উপরে একটা বাইরে থেকে তাপীয় শক্তি প্রয়োগ করছি, তার প্রভাবে কি হচ্ছে, জলটা বাষ্পে পরিণত হচ্ছে বা গ্যাসে পরিণত হচ্ছে। আর এই গ্যাস আর কঠিনের মিডিয়াম যে অবস্থান, সেটাকেই বলা হচ্ছে তরল অবস্থান। এরপরে তোমরা তোমাদের সিলেবাসে পাবে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এই কঠিন পদার্থের বৈশিষ্ট্য অতটা মুখস্থ করা তোমাদের প্রয়োজন নেই, তো জাস্ট মনে রাখবে। সাধারণত এই কঠিন পদার্থগুলো কী ধরনের হয় বলুন? সাধারণত দৃঢ় প্রকৃতির হয় এবং অসংনম্য হয়। এর কথাটার অর্থ কি? এই যে আমি লিখছি, এই কথাটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কঠিন পদার্থ, ধরো আমি একটা লোহার দণ্ডকে নিলাম, এটা একটা লোহার দণ্ড। তো এই লোহার দণ্ডটা দেখো দৃঢ় হয়, মানে খুব শক্ত হয়, আর একে সহজে আমি চাপ দিয়ে ছোট করতে পারি না। তুমি একটা তরলের কথাই ভাবো, আর একটা বোতলে আছে গ্যাসের কথাই ভাবো, এতে গ্যাস ভর্তি আছে। তো এর উপর যদি আমি প্রেসার ক্রিয়েট করি, এতটা পর্যন্ত গ্যাস ছিল, আমি যদি প্রেসার ক্রিয়েট করি, এটা তো ধীরে ধীরে এই পজিশনেও নামতে পারে। জলের উপর প্রেসার দিলে জল অতটা না হলেও সামান্য পরিমাণ অসংনম্য দেখা যায়, বাট এই কঠিন পদার্থের ক্ষেত্রে তা একেবারে নমনীয়। একে কোনোভাবেই তার আয়তনে কমানো সম্ভব নয়। তার জন্য এই কথাটার অর্থ হলো গিয়ে, অসংনম্য কথাটার অর্থ হলো তার অবস্থার কোনো পরিবর্তন হয় না বা আয়তনে কোনো পরিবর্তন হয় না। এরপরে এই কঠিনের শ্রেণীবিন্যাস বা কঠিনকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কেলাসাকার কঠিন। এই কঠিন পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আরেকটা হচ্ছে অনিয়তকার। এবার এই কেলাসাকার কঠিন পদার্থ আর অনিয়তকার কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলে আর অনিয়তকার কঠিন পদার্থ কাকে বলে, তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য যদিও গুরুত্বপূর্ণ নয়, তো তোমরা একবার রিডিং পড়ে রাখবে। তো এই কেলাসাকার কঠিন পদার্থ জিনিসটা কি? যাদের আকার আর গলনাঙ্ক নির্দিষ্ট। এদের আকার আর গলনাঙ্ক, আর কি বললাম, গলনাঙ্ক, আকার আর গলনাঙ্ক হচ্ছে এদের নির্দিষ্ট। আর এদের গঠনকারী যে কণাগুলি, যেমন অণু বা পরমাণু বা আয়ন, এগুলা কী ধরনের হয়? এরা সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে চেন আকারে। তো এই জন্য এদেরকে কী বলা হয়? কেলাসাকার কঠিন পদার্থ বলা হয়। এদের উদাহরণ তুমি বলতে পারো, কি বলতে পারো? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সুক্রেজ, হিরক ইত্যাদি। এদের সাধারণ বৈশিষ্ট্য তোমাদের এর পরের সিলেবাসে পাবে তোমরা বৈশিষ্ট্য। এদের বৈশিষ্ট্য কী রকমের হয়? তুমি সাধারণত দুটো বৈশিষ্ট্য তুমি মনে রাখতে পারো। একটা হচ্ছে এদের গলনাঙ্ক নির্দিষ্ট, এবং একটা তুমি বলতে পারো এদের গলনাঙ্ক নির্দিষ্ট। আর একটা তুমি বলতে পারো এদের কেলাসাকার কঠিনগুলি দৃঢ় আর কীরকম প্রকৃতির হয়? অসংনম্য প্রকৃতির হয়।
এটা এই দুটো তুমি বলতে পারো। আর এছাড়া তুমি বলতে পারো এদের কণাগুলি সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে, এ ধরনের এদের একটা নির্দিষ্ট জ্যামিতিক শেপ পাওয়া যায়। তারপর তুমি এরকমও বলতে পারো কেলাসাকার কঠিন পদার্থের গলনের লিন তাপ নির্দিষ্ট। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরো এটা একটা স্কেল, তাপমাত্রা মাপক স্কেল, এই পজিশনে তার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পজিশনে -10 ডিগ্রি, -100 ডিগ্রি। তো এই পজিশনে হচ্ছে গিয়ে 10, 20, 30, 40। বরফ অবস্থায় বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ গলতে শুরু করে। তো একটা বরফের টুকরোকে যদি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখে দিই, বরফটা যতক্ষণ না পর্যন্ত গলে জলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বরফের গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তারপর জল হয়ে যাওয়ার পরে তার উষ্ণতা বৃদ্ধি পাবে। এই জন্য এর গলনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট, এই গলনাঙ্ক হচ্ছে গিয়ে নির্দিষ্ট। আর এই গলনাঙ্ক যে নির্দিষ্ট, এটা বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি হলো। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে, কঠিন পদার্থ আর একটা বরফই নয়, তারা বিভিন্ন ধরনের হতে পারে। তো তার উপর ডিপেন্ড করছে তার গলনাঙ্ক কত। তার গলনাঙ্ক সে যখন গলে করে যতক্ষণ না পর্যন্ত তরলে পরিণত হচ্ছে তার গলনাঙ্ক কিন্তু সেমই থাকবে। তার জন্য তাকে কী বলা আছে? তার গলনাঙ্ক বলছে নির্দিষ্ট। কথাটার অর্থ বুঝতে পারলে? আরেকটা টপিক তোমরা বলতে পারো কেলাসাকার কঠিন পদার্থগুলি অসমসারক। কি বললাম? কেলাসাকার কঠিন পদার্থগুলি অসমসারক। এই অসমসারকের ইংরেজি হচ্ছে অ্যানাইসোট্রপিক। এই অ্যানাইসোট্রপিক কথাটার অর্থ কী? অ্যানাইসোট্রপিক কথাটার অর্থ হলো এই এই অসমসারক কথাটার অর্থ হলো গিয়া একটা কেলাস, এটা একটা কেলাস। তো আমি সাপোজ ধরলাম এটা একটা কেলাস। এই কেলাসটার মান নির্ভর করবে তার অভিমুখের ওপর। যদি এই সোজা আমি যাই বা এই সোজা আমি যাই বা এর বিপরীতে আমি যাই, এর মান নির্দিষ্টভাবে পরিবর্তিত হতে থাকবে। এর কথা হলো মানের মানে তার পদার্থের কেলাস তার অভিমুখের উপর ডিপেন্ড করবে তার মানটা কি হবে। এই অভিমুখগুলো কীরকম? ধরো আমি বলতে পারি প্রতিসারাঙ্কের উপর, পরিবাহিতার উপর, এইগুলোর উপর ডিপেন্ড করে। যেমনভাবে ধরো আমি একটা ছবি এঁকে বোঝাচ্ছি কেন এই ধরনের জিনিসটা ঘটে। এটা একটা ভিন্ন ধরনের কণা, এই বড়োটা একটা ভিন্ন ধরনের কণা। এই ভিন্ন ধরনের কণাটা নিয়ে গঠিত এই ক্লাসটা। আমি যে ক্লাসটার কথা বলছিলাম এই ক্লাসটা এই ভিন্ন দুই ধরনের কণা নিয়ে গঠিত। এরপর আমি যদি এর মধ্য দিয়ে যাই, এই অভিমুখে যাই, তো আমি নাম দিলাম এবি। আবার আমি এর মধ্য দিয়ে গেলাম, ধরো সাপোজ এর মধ্য দিয়ে গেলাম, তো এর নাম দিলাম বিসি। দেখো ছবি অতটা ভালো আঁকতে জানি না যদিও, তাও। তো এর মধ্য দিয়ে যখন আমি যাচ্ছি, ভালো করে নোটিস করো, দু ধারের পারিপার্শ্বিক যে পরিবেশ তার দু সাইডে সেম। যত দূরই যাচ্ছি তার দু সাইডের পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা সেম। কিন্তু যখন আমি এইভাবে মানে এটার নামটা একটু ভুল দিলাম, সিডি, ধরো এই সিডি অভিমুখে যখন আমি যাচ্ছি তখন দেখো এক সাইডে এখানে একটা বড়, এখানে একটা বড়, এখানে একটা ছোট, এখানে একটা ছোট, এখানে একটা বড়, এখানে একটা বড়, এখানে একটা ছোট, এখানে একটা ছোট। তো তাদের পারিপার্শ্বিক পরিবেশ রীতিমতো চেঞ্জ হচ্ছে, একটার পর একটা আসছে। তো এই জন্য এদের মানগুলো চেঞ্জ হয়, বিভিন্ন অভিমুখে বিভিন্ন ধরনের হয়।
সেটা ডিপেন্ড করছে তার অভিমুখের উপর আর কেলাসের গঠনের উপর, কি কি কণা নিয়ে গঠিত তার উপর ডিপেন্ড করছে তার মান কী ধরনের হবে। ওই জন্য কথাটা বলা হয়েছে অ্যানাইসোট্রপিক বা অসমসারক। অসমসারক কথাটার অর্থ বুঝতে পারলে? আমি খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করলাম। দেখো, এরপরে কঠিন পদার্থের আরেকটা ভাগ, সেই ভাগটা হচ্ছে অনিয়তকার কঠিন পদার্থ। অনিয়তকার কঠিন পদার্থ। এই অনিয়তকার কঠিন পদার্থ জিনিসটা কি? এই অনিয়তকার কঠিন পদার্থ আমি একটু আগে কেলাস আকার কঠিন পদার্থে কি বললাম, যার আকার আর গলনাঙ্ক নির্দিষ্ট। এটা তার একদম উল্টো। এটা কি? এই অনিয়তকার কঠিন পদার্থের আকার আর আয়তন নির্দিষ্ট নয়। কি নয়? আকার আর আয়তন নির্দিষ্ট নয়। এবং এদের বিন্যাসটা সুনির্দিষ্টভাবে বিন্যাস থাকে না, একটার পর একটা একটার পর একটা এইভাবে জড়িত অবস্থায় থাকে না। এদের বিন্যাস সুনির্দিষ্টভাবে থাকে না এবং এদের বিস্তারও স্বল্প দূর পর্যন্ত, বিস্তৃত দূর পর্যন্ত বিন্যাস থাকে না, এদের স্বল্প দূর পর্যন্ত বিস্তার থাকে। এদের উদাহরণ তুমি বলতে পারো কাঁচ, রাবার, মোম প্রভৃতি। এদের বৈশিষ্ট্য কী হতে পারে? এখনই বললাম এদের সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে না। তুমি এইভাবে বলতে পারো এদের গঠন কণাগুলি সুনির্দিষ্ট গঠনাকার অবস্থায় থাকে না বা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। আর তুমি বলতে পারো আর বলা যায় এতে কি, যে অনিয়তাকার যে পদার্থগুলি বা কণাগুলি, কঠিন কণাগুলি হবে, তাদের কি হবে বলো দেখি? গলনাঙ্ক নির্দিষ্ট নয়। এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়। আমি যেমন আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, এটা সেই থার্মোমিটারটা, মানে উষ্ণতা মাপক যন্ত্রটা। তো এইটা 0 ডিগ্রি, এদিকে উপর দিকে যত যাচ্ছি প্লাসে বাড়ছে, এদিকে যত যাচ্ছি মাইনাসে কমছে। তো একটা পদার্থকে রাখা হলো তার গলনাঙ্ক 0-তে। তো এই পদার্থকে যখন আমি গলতে শুরু করলো, এর উষ্ণতা তত বৃদ্ধি পাবে, এর গলনাঙ্ক তত বৃদ্ধি পাবে। তো মানে একটি উষ্ণতার এদের গলনাঙ্ক শুরু হয়, কিন্তু অপর একটি উষ্ণতায় এদের গলনাঙ্ক শেষ হয়। মানে কীরকমভাবে বলা যায়, যদি এটা 0 ডিগ্রি উষ্ণতায় গলতে শুরু করে, এদের উষ্ণতাটা হয়তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শেষ হবে, এরকম কিছু একটা। মানে এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয় যে 0 ডিগ্রিতে গলে জলে পরিণত হবে বা ধরো তরলে পরিণত হবে, তা নয়। এটা গলতে গলতে এদের যে গলনাঙ্কটা সেটা একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে শেষ হবে। আর একটা, এদের কোনো নির্দিষ্ট উষ্ণতার গলনাঙ্ক নেই। আর কি বলতে পারো? এরা সমসারক প্রকৃতির হয়, সমসারক প্রকৃতির হয়। এরা কিছুটা দৃঢ়, এরা কী ধরনের হয়? কিছুটা দৃঢ় হয় আর অসংনম্য হয়। আর একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গিয়ে এদের এই বৈশিষ্ট্যটা মনে রাখবে, এরা কী ধরনের হয়? অতি শীতলীকৃত সান্দ্র তরল। এটা কি? অতি শীতলীকৃত সান্দ্র তরল কথাটির অর্থ কী? এদের অনিয়তকার পদার্থের সঙ্গে তরল পদার্থের ধর্মের অনেকটা সদৃশ্য দেখা যায়। এই অনিয়তকার পদার্থের সঙ্গে তরল যে পদার্থ তার একটা, এই অনিয়তকার পদার্থের সঙ্গে যে তরল পদার্থ তার একটা কী পাওয়া যায়? লিঙ্ক পাওয়া যায়। কী ধরনের? এটা বিশেষভাবে দেখা যায় কাঁচের ক্ষেত্রে। এটা লক্ষণীয়। এরপর আমরা আসবো কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস। এই কেলাসাকার কঠিন পদার্থ তাকে প্রধানত 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আণবিক, 2 নাম্বার হচ্ছে গিয়ে আয়নীয়, 3 নাম্বার সমযোজী,
সমযোজী, আর 4 নাম্বার হচ্ছে ধাতব। 4 নাম্বার ধাতব। এই আণবিক, আয়নীয়, সমযোজী আর ধাতবিক, এদের মধ্যে আণবিককে আবার 3টা ভাগে ভাগ করা যায়। এই আণবিককে আবার 3টা ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, এই আণবিককে কটি ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে। একটা হচ্ছে অধ্রুবীয়, একটা হচ্ছে ধ্রুবীয়, আর একটা হচ্ছে গিয়ে বন্ধনযুক্ত। বন্ধনযুক্ত। আচ্ছা, এই অধ্রুবীয়গুলোকে বলা হয় নন পোলার। নন পোলার, এলাকা বলা হয় পোলার, আর এলাকা বলা হচ্ছে এইচ বন্ডেড, মানে হাইড্রোজেন বন্ড দেখা যায়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আণবিক, এরপর আমরা যেটা পড়বো আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। আণবিক কেলাসাকার কঠিন পদার্থ জিনিসটা কি? দেখো আমরা টপিকটা নিই প্রথমে। টপিকটা হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। এই ধরনের কেলাসাকার কঠিন পদার্থের কণা বা এই ধরনের কেলাসাকার কঠিন পদার্থগুলি গঠন করে কারা? অণু বা পরমাণু। কে কে গঠন করে? অণু আর পরমাণু। কীরকম? আর এই যে আমি বললাম একটু আগে, আণবিককে 3টা ভাগে ভাগ করা যায়, অধ্রুবীয়, ধ্রুবীয় আর বন্ধনযুক্ত। তো এই অধ্রুবীয় কথাটার অর্থ কি? বা নন পোলার, কি লিখলাম? নন পোলার কথাটার অর্থ কি? এই ধরনের কঠিন গঠনকারী কণাগুলি পরমাণু হতে পারে। পরমাণু হলে যেমন কে কে আসবে? হিলিয়াম, নিয়ন। এগুলা কী ধরো? এগুলা একটা পরমাণু নিয়ে একটা অণু গঠিত। তার জন্য এদেরকে, এই কণাগুলি একটা পরমাণু নিয়ে গঠিত, তাই। আর অধ্রুবীয় যেমন হতে পারে H2, O2, Cl2, CH4 ইত্যাদি। এদের কঠিনের মধ্যে এই পরমাণুগুলি বা কী ধরনের বল দ্বারা যুক্ত থাকে? এরা ভ্যান ওয়াল বল দ্বারা যুক্ত থাকে। কী দ্বারা যুক্ত থাকে? ভ্যান ওয়াল বল দ্বারা, যেটাকে আমরা লন্ডন ফোর্স বলে থাকি। লন্ডন ফোর্স। কারণ কি, অণুগুলোর মধ্যে যে গঠন শক্তি তাদের খুব কি হয়? দুর্বল প্রকৃতির হয়। তার জন্য একটা বল ক্রিয়া করে, যেটাকে আমরা লন্ডন ফোর্স বা ভ্যান ওয়াল ফোর্স বলে থাকি। আর এই অণুগুলির কোনো ডাইপোল মুভমেন্ট পাওয়া যায় না। কি পাওয়া যায় না? এই অণুগুলোর কোনো ডাইপোল মুভমেন্ট বা মিউ ইকুয়াল টু 0 হবে। ক্লাসগুলো হবে যে নন পোলার যে ক্লাসগুলো হবে তাদের কি হবে? মিউ বা ডাইপোল মুভমেন্ট কি হবে? 0 হবে। এর উদাহরণ বলা যায় কঠিন He, Ne, O2, CH4 ইত্যাদি অ্যাটসেট্রা। আর এরপরে আমরা বলতে পারি যে ধ্রুবীয় বা পোলার। এই পোলার কী ধরনের হয়? এদের কঠিন কণাগুলির গঠন কী ধরনের হয়? অণু বা ধ্রুবীয় প্রকৃতির হয়। যেমন এদের কি আছে? ডাইপোল মুভমেন্ট আছে, মিউ আছে। এদের কি আছে? মিউ আছে। যেমনভাবে আমি তোমাকে যদি উদাহরণ দিয়ে বলতে পারি কীরকম, এইচ এর সঙ্গে যদি HCl বলি, তাহলে এই HClকে ভাঙলে কী হবে? H আর Cl। এরা কী ধরনের বন্ড দ্বারা যুক্ত থাকে? মাইনাস, ডেল প্লাস আর ডেল মাইনাস। ধরো আমি একটা HCl এর সঙ্গে, এখানে ডেল প্লাস, এখানে ডেল মাইনাস,
আবার এখানে আরেকটা HCl যোগ করলাম, এখানে আসবে গিয়ে HCl, তো ডেল প্লাস ডেল মাইনাস, এই প্লাসের সঙ্গে মাইনাসের একটা কী হবে, বন্ধন হবে, যেটাকে আমরা কি বলে থাকি, ডাইপোল মোমেন্ট বলে থাকি। তো এটা পরপর চলতে থাকে, এই জন্য এদের কি আছে, ডাইপোল মোমেন্ট আছে। যেমন এদের উদাহরণ হিসাবে আমি বলতে পারি, কীরকম উদাহরণ বলতে পারি, কি বললাম দেখো আরেকবার বলে দিই, এইচের সঙ্গে Cl, তো এইচের সঙ্গে Cl আমি পরপর দুটো HCl যোগ করলে দেখো কী হবে, ডেল মাইনাসের সঙ্গে ডেল প্লাস কী হবে, যোগ হবে। তো এর ফলে এদের কি দেখা যায়, এদের ডাইপোল মুভমেন্ট বা মিউর মান দেখা যায়। এগুলো উদাহরণ বলা যায় SO2, NH3, এদের উদাহরণ। এগুলো সব কী অবস্থায় হবে, অবশ্যই কঠিন হবে, কঠিন, আমরা কঠিন নিয়ে পড়াশোনা করছি, কঠিন, নট তরল নট গ্যাসীয়, আমরা কঠিন নিয়ে পড়াশোনা করছি। তো SO2 কে কী হতে হবে, কঠিন হতে হবে, আর NH3 কে কী হতে হবে, কঠিন হতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আরেকটা যেটা আমরা পড়ব সেটা হচ্ছে গিয়ে বন্ধনযুক্ত। কি পড়ব, বন্ধনযুক্ত। কি পড়ব আমরা, বন্ধনযুক্ত। এই বন্ধনযুক্ত কথাটার অর্থ কী, এই বন্ধনযুক্ত কথাটার অর্থ হলো এই ধরনের কঠিন গঠনকারী অণুগুলি ধ্রুবীয় প্রকৃতির এবং এগুলি কঠিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। কি বন্ধনের, আমরা প্রথমেই লিখেছিলাম এইচ বন্ডেড, হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন কার মধ্যে দেখা যায়, এর উদাহরণ হবে বরফ। কি উদাহরণ হবে, বরফ, এটা দেখা যায়। ধর্ম কী ধরনের, আণবিক কেলাসের কঠিনগুলি সাধারণত নরম প্রকৃতির হয় এবং এদের গলনাঙ্ক খুব কম হয়। এগুলি কঠিন এবং তরল উভয় অবস্থাতেই তাপ ও তড়িতের কুপরিবাহী হয়, মানে এরা তাপ ও তড়িতের কুপরিবাহী হবে এবং তরল আর কঠিন অবস্থায় এদের উভয় মানে কীরকমের হবে, গলনাঙ্ক এদের খুব কম হবে, আর এরা নরম প্রকৃতির হবে, আর এগুলা বন্ধনযুক্তগুলো কী ধরনের হয়, এইচ বন্ডেড হয়। আমি প্রথমেই যখন বলেছিলাম দেখো ভালো করে, এখানে লিখেই দিয়েছিলাম এইচ বন্ডেড। তো এই পরমাণুগুলি কী ধরনের হয়, এইচ বন্ডেড হয়। তো আজকের মতন ক্লাস এখানেই থাকুক, এর পরের দিন আমরা আণবিক নিয়ে আলোচনা করলাম, এর পরের দিন আমরা আয়নীয় নিয়ে আলোচনা করব, দেখা যাক কতটা হয় নেক্সট দিন। তো আজকের মতন এখানেই, ক্লাসে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি আশা করি কোনো রকম অসুবিধা থাকার কথা নয়, তো তাও যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন এখানেই থাক, কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।